সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুসম্পর্ক ছিল বা সম্পর্কটা কেমন ছিল, কতটা গভীর ছিল, কত কি মাত্রায়, কোন পর্যায়ে ছিল, সেটি যদি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এবং আপনারা আশা করি সেটি মনোযোগ দিয়ে শুনবেন। এখানে এই পর্বে আমরা রবি ঠাকুরের সাথে কাজী নজরুলের পরিচয় ও সম্পর্ক এই বিষয়ে আমাদের একটা অধ্যায় আছে। রবি ঠাকুরের শেকড়ের সন্ধান গ্রন্থের দ্বিতীয় খণ্ডে আমাদের এই গ্রন্থ থেকেই আমরা কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। সেখানে আমরা লিখেছি, এখানে কাব্য প্রতিভায় বিশ্ব নন্দিত হয়ে ইউরোপ জার্মানির সফর শেষে ফিরে এলেন রবীন্দ্রনাথ। সেবার কলকাতায় বেশ কিছুদিন তিনি থাকলেন। সম্ভবত সে সময় কাজী নজরুল ইসলামের সঙ্গে কবির প্রথম সাক্ষাৎ ঘটে। তখন অচিন্ত্য কুমার সেনগুপ্ত নজরুলের অবয়ব সম্বন্ধে বর্ণনা দিয়েছেন, যেমন লেখায় তেমনি পোশাক আশাকেও ছিল একটা রঙিন উচ্ছৃঙ্খলতা। অর্থাৎ নজরুলকে একটি মডেল বা নজরুলের একটা বিশেষত্ব ছিল যে তিনি যেমন লেখায় তার লেখার সাথে তার যে ভাব, চিন্তাধারা, ভাষার যে ভিন্নতা ছিল, বৈশিষ্ট্য ছিল, তেমনি তার পোশাক আশাকে, চাল চলনে, ভাব ভঙ্গিতেই কিন্তু আলাদা একটা বিশেষত্ব ছিল, যেটি দেখে আলাদাভাবে চিহ্নিত করা যেত যে এটি নজরুল। হাজারো লোকের মধ্যে, শত শত কবি সাহিত্যিকদের মধ্যে থেকে নজরুলকে আলাদাভাবে চিহ্নিত করা যেত বা আইডেন্টিফাই করা যেত যে ইনি নজরুল, কাজী নজরুল। সেটি বর্ণনা করতে যে উনি এই জিনিসটা লিখেছেন, যদিও তার এই ভাষাটির সাথে আমরা একমত নই। যেমন লেখায় তেমনি পোশাক আশাকেও ছিল একটি রঙিন উচ্ছৃঙ্খলতা। আমরা এটা বলবো রঙিন বিশেষত্ব ছিল তার, স্বকীয়তা। উচ্ছৃঙ্খলতা আমরা বলতে রাজি না, যেটা বলেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, আমরা সেটার সাথে একমত নই। নজরুলের অধ্যত্বের মাঝে একটা কবিতার সমারোহ ছিল, যেন ছিল বর্ণাঢ্য কবিতা। তিনি এটাও লিখেছেন, নজরুলের অধ্যত্বের মধ্যে একটা কবিতার সমারোহ ছিল, যেন ছিল বর্ণাঢ্য কবিতা। গায়ে হলদে পাঞ্জাবি, কাঁধে গেরুয়া উড়ুনি, কিংবা পাঞ্জাবি, গেরুয়া, উড়ুনি, হলদে, এসব মানে বিচিত্র রঙের সমাহার নজরুলের পোশাকের মধ্যে লক্ষ্য করা যেত। বলতো, আমার সম্ভ্রান্ত হবার দরকার নেই, আমার বিভ্রান্ত করবার আছে কথা। হ্যাঁ, জমকালো পোশাক না পরলে ভিড়ের মধ্যে লোকের দৃষ্টি আকর্ষণ করব কি করে? মিথ্যে কথা, আসলে এটা সঠিক নয়। পোশাকের বর্ণাঢ্যতা দরকার ছিল না নজরুলের। বিস্তীর্ণ জনতার মাঝেও সহজে চিহ্নিত হতো সে। এত প্রচুর তার প্রাণ, এত রোধ বন্ধনহীন তার চাঞ্চল্য, সবসময় উচ্চ রোলে হাসছে, ফেটে পড়েছে উৎসাহে, উচ্ছলতায়। বড় বড় টানা টানা চোখ, মুখে সবল পৌরুষের সঙ্গে শীতল কমনীয়তা। দূরে থাকলেও মনে করিয়ে দেবে অন্তরের চিরন্তন মানুষ বলে। রং শুধু পোশাকে কি, রং তার কথায়, তার হাসিতে, তার গানের অজস্রতায়। নজরুল ছিল সত্যের বলে বলিয়ান। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আসলে আমাদের কাছে, সবার কাছে এটা জানার দরকার, নতুন প্রজন্মের জানার দরকার। প্রাণের উত্তাপ, হৃদয়ের প্রসারে আত্মার ঔদার্যে সর্বদাই ছিল অস্থির চঞ্চল। অন্তরে কোনো মলিনতা ছিল না নজরুলের। রাগ ঢাক করে না বলে স্পষ্টভাবে বলতো মনের কথা। কবিগুরুকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড শ্রদ্ধা করতেন, মনে মনে সর্বদা তারই গান গুনগুন করে গাইতেন। একবার তাকে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বলায় তিনি মাথা ফাটিয়েছিলেন জনৈক ব্যক্তির। তাহলে বুঝে দেখুন যে কতখানি ক্ষেপে গিয়েছিলেন এবং বিব্রত বোধ করেছিলেন, লজ্জা বোধ করেছিলেন নজরুল। মাথা ফাটিয়ে দিয়েছিলেন যে যখন তাকে বলা হয়েছে তুমি রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি, তখন আসলে তিনি সেটা মেনে নিতে পারেননি, তিনি তাকে আঘাত করেছিলেন। কবি নজরুলের প্রথম বিখ্যাত কবিতা বিদ্রোহী। এর আগে তিনি কবিতা লিখেছিলেন, সে কবিতাগুলো প্রশংসিত হয়েছিল, কিন্তু বিদ্রোহীর মতো এত প্রশংসিত হয়নি। এবং বিদ্রোহী একটা শুধু কবিতা নয়, বিদ্রোহী কবিতা বাংলার এই অঞ্চলের শাসন ব্যবস্থা, শোষকদের ভিত নাড়িয়ে দিয়েছিল। বিদ্রোহী কবিতা এমনই একটা কবিতা, যে কবিতাটি আমার মনে হয় কালোত্তীর্ণ হয়ে হাজার বছর বাংলা সাহিত্যে যতদিন পৃথিবীতে টিকে থাকবে, ততদিন বিদ্রোহী কবিতা টিকে থাকবে। এবং বিদ্রোহী কবিতা, এমনও কেউ কেউ বলে থাকেন যে বাংলা সাহিত্যও যদি টিকে না থাকে, বিদ্রোহী কবিতা টিকে থাকবে। এবং বাংলা একাডেমিতে বিদ্রোহী কবিতার রচনার প্রায় এখানে 100 বছর উদযাপনের একটা বড় অনুষ্ঠান করা হয়েছিল। আমার সেই অনুষ্ঠানে থাকার সৌভাগ্য হয়েছিল। তো কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, নজরুলের এই বিদ্রোহী কবিতাটি।
ওই সংখ্যাটি বেরুবার দিন নজরুল সম্পাদক অবিনাশ চন্দ্র ভট্টাচার্যের কাছ থেকে 4 কপি কাগজ নিয়ে বললেন, গুরুজির কাছে নিয়ে যাচ্ছি। অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাচ্ছেন তাকে শোনানোর জন্য। গুরুজি মনে করতেন তাকে, তার কাছ থেকে যদি প্রশংসা পাওয়া যায় বা তার কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাওয়া যায়, সেই আশায় নিজেকে তিনি আর স্থির রাখতে পারেননি। তিনি ছুটে গিয়েছিলেন চারটি সংখ্যা সাথে নিয়ে ওই বিজলি পত্রিকার রবীন্দ্রনাথের কাছে। নজরুল চলে গেলেন। বিকালে এসে সে কাহিনী শোনালেন সবাইকে। সময়টা ছিল 1922 সালের 25শে জুন। অনেকেই এই তারিখটা বলতে পারে না, আমাদের নতুন প্রজন্মের অধিকাংশই বলতে পারে না, পুরনো প্রজন্মের অনেকেই বলতে পারে না যে নজরুল এই বিদ্রোহী কবিতা রবীন্দ্রনাথকে কবে শুনিয়েছিলেন। সেটি ছিল 1922 সালের 25 জুন। এ বিষয়ে অবিনাশ চন্দ্র বর্ণনা দিয়েছেন তার লেখায়। বিকেলে এসেই রবীন্দ্রনাথের বাড়িতে যাওয়ার কথাটা সবিস্তারে বর্ণনা করলো। তার বাড়িতে গিয়ে গুরুজি গুরুজি বলে চেঁচাতে থাকেন। ওপর থেকে রবীন্দ্রনাথ বললেন, কি কাজী, অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আপনাকে হত্যা করব। গুরুজি, আপনাকে হত্যা করব। রবীন্দ্রনাথ বিব্রত, মানে ঠিক বিব্রত না, তখন রবীন্দ্রনাথ পাল্টা জবাবে বললেন, হত্যা করব কি? এসো, ওপরে এসো, বসো। হ্যাঁ, সত্যি বলছি, আপনাকে হত্যা করব, বসুন, শুনুন। এই বলে নজরুল তার সেই বাবরি ঝুলিয়ে যেরকম একটা স্বভাবসুলভ ভঙ্গিতে, যদিও তার সাথে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, তার প্রতি বিনয় ছিল, নজরুল তার কবিতা শোনানো শুরু করলেন। কবি নজরুল রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে হাত পা নেড়ে সুন্দরভাবে যেখানে যে অভিব্যক্তি প্রকাশ করার দরকার সেই অভিব্যক্তিটা যথার্থভাবে প্রকাশ করে বিজলি পত্রিকা হাতে নিয়ে উচ্চ স্বরে বিদ্রোহী কবিতাটি তাকে রবীন্দ্রনাথকে শোনালেন আবৃত্তি করে নিজের স্বকণ্ঠে। রবীন্দ্রনাথ খুব মনোযোগ দিয়ে স্তব্ধ বিস্ময়ে নজরুলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি শুধু কবিতা শুনলেন না, নজরুলের সেই আবৃত্তি শুনলেন, নজরুলের অঙ্গভঙ্গি, তার এক্সপ্রেশন, তার যে অভিব্যক্তিটা রবীন্দ্রনাথ খুব ভালো করে শব্দের সাথে তার যে অঙ্গের যে এক্সপ্রেশন, তার যে আবেগ, তার যে বাচন ভঙ্গি, সবকিছুকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তারপরে ধীরে ধীরে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নিলে বললেন, হ্যাঁ কাজী, তুমি আমায় সত্যি হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবি প্রতিভায় জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। দেখুন কি আশীর্বাদ, কি মূল্যায়ন তাৎক্ষণিকভাবে। এই যে গুরু শিষ্যের মধ্যে যে ভালোবাসা, যে গভীর মমতা, এবং তাকে যে আশীর্বাদ করছেন অকৃপণ, মানে একেবারে উদার হস্তে, এবং তার প্রতি যে মমতাবোধ, যে ভালোবাসা, এটি অনেকে জানে না। না জেনে তারা এটিকে তুলনা করতে যায় এবং এটা নিয়ে তারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, যেটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তো এই পরে নজরুলকে কিন্তু রবীন্দ্রনাথ খুব স্নেহ করতেন, পুত্রের মতো স্নেহ করতেন, পুত্রবৎসল তিনি ছিলেন। ইচ্ছা প্রকাশ করেছিলেন নজরুল যদি শান্তিনিকেতনে যান তো বড়ই খুশি হবেন। নজরুল গান শিখবেন দীনেন্দ্রনাথের ঠাকুরের কাছে, তার ছেলেদের একটু ড্রিল শেখাবেন। হাজার হোক সৈনিক কবি, তো নজরুল তো সৈনিক ছিলেন, তার যে সেই সৈন্যদের যে কি বলা যায় শরীর চর্চা, সেই যে ড্রিল, সেটা শেখাবেন। রবীন্দ্রনাথ নজরুলকে আহ্বান করেছিলেন যে তুমি এসো শান্তিনিকেতনে। নজরুল গিয়েও ছিলেন শান্তিনিকেতনে, সঙ্গে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দুজনে পুজোর ছুটি কাটিয়ে এলেন সেখানে গিয়ে। বছর খানেক পরে নজরুল ইসলাম একটি পত্রিকা বের করেছিলেন, সাপ্তাহিক পত্রিকা, আপনারা জানেন, নাম দিয়েছিলেন তার ধূমকেতু। পত্রিকা প্রকাশের পর সব ঠিকঠাক। নজরুল শেষ মুহূর্তে টেলিগ্রাম পাঠালেন তার গুরুজি রবীন্দ্রনাথের তাকে, তার কাছে আশীর্বাণী চেয়ে। তড়িৎ উত্তর এলো টেলিগ্রামে। কবিতায় বিশ্বকবি লিখলেন, কাজী নজরুল ইসলাম, কল্যাণী এসু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে তো দেরে ডঙ্কা মেরে, আছে যারা অর্ধচেতন। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 24 শ্রাবণ 1329। পরবর্তী কন্টেন্টে আপনাদের আরো তথ্য দেব।